হ্যালো ডিয়ার আসসালামু আলাইকুম। আই হোপ ইউ অল আর ডুইং সো গ্রেট। আমাদের এইচএসসি স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 2 লেসন 2 ফোক মিউজিক এই লেসনটি আজকে আমরা করব। আমরা প্রথমে এই অধ্যায়ের প্রত্যেকটা লাইন টু লাইন প্রত্যেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড একদম বাংলা অনুবাদ করে তোমাদেরকে বুঝিয়ে দিব। এরপর টেক্সট বইয়ের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো দেখব, দেন হচ্ছে আমরা একটা মডেল টেস্ট তোমাদেরকে দিয়ে দিব। সো চলো আজকে আমরা ক্লাসটি শুরু করি। অ্যান্ড আমাদের লাস্ট ক্লাসগুলো যারা দেখেছো তোমরা এই সিকোয়েন্সটা কিন্তু এখন থেকে চলতে থাকবে। হ্যাঁ, আজকে আমরা ইউনিট 2 এর লেসন 2 করছি, পরবর্তীতে আমরা লেসন 3 করব। সো চলো আমরা আজকে ক্লাসটি শুরু করি। লেসন 2 আছে ফোক মিউজিক অর্থাৎ লোকসঙ্গীত। এটা মূলত আমাদের দেশীয় লোকসঙ্গীত সংস্কৃতি এইসব বিষয়গুলো নিয়ে। প্যাসেজটি একটু বড়, তো ধৈর্য সহকারে পড়তে হবে। খেয়াল করি। Here is an excerpt from an article on Bengali folk music. Excerpt অর্থ কি? উদ্ধৃতি, অর্থাৎ কোনো জায়গা থেকে কেটে নেওয়া কোনো অংশকে বলা হয়। তো এটা হচ্ছে এরকম একটা উদ্ধৃতি নেওয়া হয়েছে একটা আর্টিকেল থেকে, যা বাংলা এই লোকসঙ্গীতের উপর লিখিত। কে লিখেছে? বাই দ্য লেট মৃদুলকান্তি চক্রবর্তী। হ্যাঁ, অর্থাৎ যে মৃদুলকান্তি চক্রবর্তী, তার দ্বারা এটি লেখা হয়েছিল। পাবলিশড ইন বাংলাপিডিয়া। ওকে, যেটা বাংলাপিডিয়া পাবলিশড হয়েছিল, পাবলিশড বাই এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি দ্বারা এটা বাংলাপিডিয়ায় পাবলিশ হয়েছিল। দ্য এক্সার্প্ট হ্যাজ বিন স্লাইটলি এডিটেড ফর দিস টেক্সট বুক। এই এক্সার্প্টটা, উদ্ধৃতটা কিছুটা এডিটেড হয়েছে, হ্যাঁ, চেঞ্জ হয়েছে আর কি টেক্সট বুকে পড়ার জন্য। আচ্ছা, তো আমরা একটু দেখি। এখানে একটা ওয়ার্ড কিন্তু পাইলাম আমরা, লেট। লেট মানে হচ্ছে মৃত। হ্যাঁ, মৃত মৃদুলকান্তি চক্রবর্তীর লেখা। ওকে, ফোক মিউজিক কনসিস্টস অফ songs and music of a community. লোকসঙ্গীত গঠিত, কনসিস্ট অফ অর্থ গঠিত, কি নিয়ে গঠিত? songs and music, গান এবং সুর নিয়ে, of a community, কোনো একটা সম্প্রদায়ের। ওকে, কমিউনিটি অর্থ সম্প্রদায়। that are not influenced by any sophisticated musical rules or any standard musical styles, এবং যেটা ইনফ্লুয়েন্সড না। এই ফোক মিউজিক সম্পর্কে বলা হচ্ছে যে এটা মিউজিক এবং সং নিয়ে গঠিত কোন একটা সম্প্রদায়, মানে কোন একটা বিশিষ্ট জাতি বা কোনো বিশিষ্ট অঞ্চলের লোকদেরকে কেন্দ্রিক। হ্যাঁ, এই লোকদের মিউজিক গান নিয়ে গঠিত, এবং এটা প্রভাবিত না কিসের দ্বারা? বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস। সফিস্টিকেটেড অর্থ কি? দেখো লিখে দিয়েছি গ্রিন কালারে, যে অভিজাত। হ্যাঁ, কোন একটা অভিজাত মিউজিক রুলস দ্বারা এটা প্রভাবিত না। অর্থাৎ লোকসঙ্গীত গুলো হচ্ছে সাধারণ গান, সাধারণ মানুষের গান, কোন একটা অঞ্চলের এরকম। অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইল, অথবা কোন একটা স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইলেরও কি দ্বারা এটা প্রভাবিত না। যেমন ক্লাসিক্যাল সং গুলো কিরকম, রবীন্দ্রসঙ্গীত কিরকম, এগুলো ক্লাসিক্যাল সং। হ্যাঁ, তো আরো বিভিন্ন এই বিষয়গুলো হচ্ছে প্রভাবিত, কিন্তু ফোক মিউজিক এটা অন্য কোন এই যে মিউজিক্যাল রুলস দ্বারা প্রভাবিত না। এগুলো সহজ সরল কণ্ঠে মানুষরা নিজেদের মনের ভাব প্রকাশ করার জন্য, হ্যাঁ, এগুলা হচ্ছে গান গাইতো। এগুলো হচ্ছে লোকসঙ্গীত, সাধারণ মানুষের গান এগুলো। বাংলাদেশ হ্যাজ আ হেরিটেজ অফ রিচ ফোক মিউজিক। বাংলাদেশে হেরিটেজ অর্থ ঐতিহ্য, বাংলাদেশে আছে ঐতিহ্য খুব সমৃদ্ধ, রিচ ফোক মিউজিকের, সমৃদ্ধ ফোক মিউজিকের, হুইচ ইনক্লুডস, যা অন্তর্ভুক্ত করে, ইনক্লুড অর্থ অন্তর্ভুক্ত করা, বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার সংস, যা অন্তর্ভুক্ত করে ধর্মীয় এবং এই যে সেকুলার ধর্মনিরপেক্ষ গানসমূহ। অর্থাৎ এই ফোক মিউজিকের মধ্যে, দেশীয় গানগুলোর মধ্যে, লোকসঙ্গীতগুলোর মধ্যে ধর্মীয় গানও আছে, আবার ধর্মনিরপেক্ষ গানও আছে, ধর্মকেন্দ্রিক গান আর কি। ফোক মিউজিক মে বি ডিসক্রাইবড অ্যাজ দ্য মিউজিক অফ দ্য অ্যানসিয়েন্ট টাইমস that sprang from the heart of a community. বলা হচ্ছে লোকসঙ্গীত এইটা হয়তোবা ডিসক্রাইবড করা হবে অ্যাজ, হিসেবে, কি হিসেবে? দ্য মিউজিক অফ দ্য অ্যানসিয়েন্ট টাইমস। অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, অ্যানসিয়েন্ট অর্থ প্রাচীন। ওকে, প্রাচীন। তাহলে সেই প্রাচীন সময়ের একটা মিউজিক হিসেবে এটাকে বর্ণনা করা হয়। দ্যাট স্প্রাং, স্প্রাং অর্থ কি? উচ্চারিত, লিখে দিয়েছি, যা উচ্চারিত হতো ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি,
কোন একটা সম্প্রদায়ের কোন একটা জাতির লোকদের হৃদয় থেকে উচ্চারিত হতো যে কথাগুলো, বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল। বেসড অন অর্থ কি? ভিত্তি করে। এই গানগুলো কিসের উপর ভিত্তি করে উচ্চারিত হতো বা তারা লিপিবদ্ধ করতো, গাইতো? তাদের ন্যাচারাল স্টাইল, দেয়ার ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন। তাদের এক্সপ্রেশন মানে অভিব্যক্তির যে একটা প্রাকৃতিক একটা ধরন ছিল, স্টাইল ছিল, সেটার উপর ভিত্তি করে। আনইনফ্লুয়েন্সড বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক। আনইনফ্লুয়েন্সড মানে কি? প্রভাবিত না। ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত, আনইনফ্লুয়েন্স মানে প্রভাবিত না। অর্থাৎ না প্রভাবিত হয়ে, কিসের দ্বারা না প্রভাবিত হয়ে? ক্লাসিক্যাল মিউজিক অর্থাৎ উচ্চাঙ্গ সঙ্গীতের রুলস দ্বারা প্রভাবিত না হয়ে, অথবা মডার্ন পপুলার সং এর দ্বারা প্রভাবিত না হয়ে। এগুলো ছিল হচ্ছে মানুষের সাধারণ ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন, স্বাভাবিক অভিব্যক্তি, সাধারণ একটা হচ্ছে প্রকাশভঙ্গি। এটার উপর ভিত্তি করেই এই অ্যানসিয়েন্ট টাইমের এই মিউজিকটা মূলত। আচ্ছা, এরপর দেখো কি বলা হচ্ছে, এনি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড created by the combination of tune, voice and instrument dance may be described as music. তো যে কোনো একটা অ্যারেঞ্জমেন্ট মানে আয়োজন, কিসের আয়োজন? সাউন্ড ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন, কম্বিনেশন মানে সমাবেশ, কিসের সমাবেশ বা সম্মিলন? সুর, তারপর হচ্ছে ভয়েস, কণ্ঠ এবং ইনস্ট্রুমেন্ট, যন্ত্রপাতি, ড্যান্স, নাচানাচি, মেবি ডিসক্রাইব, এগুলোকে হয়তোবা বলা হবে, ডিসক্রাইব করা হবে, বর্ণনা করা হবে হিসেবে, কি হিসেবে? অ্যাজ মিউজিক। এগুলোকে হয়তোবা মিউজিক হিসেবে বর্ণনা করা হবে। হ্যাঁ, অর্থাৎ যদি সুর থাকে, ভয়েস থাকে, ইনস্ট্রুমেন্ট থাকে, এগুলোকে আপনার সঙ্গীত হিসেবে, মিউজিক হিসেবে গণনা করা হবে। কিন্তু বলা হচ্ছে কি দেখেন, ফোক মিউজিক ইজ দ্য কম্বিনেশন অফ সং, টিউন এন্ড ড্যান্স দ্যাট অরিজিনেট ফ্রম দ্য ট্রেডিশনাল কালচার অফ অর্ডিনারি পিপল। তো বলা হচ্ছে যে ফোক মিউজিক, যা ফোক মিউজিকের বিষয় বলা হচ্ছে, এটা একটা কম্বিনেশন, একটা সমাবেশ, সম্মিলন। কিসের সমাবেশ? যেখানে সং আছে, গান, সুর এবং নৃত্য। ঠিক আছে, লোকসঙ্গীতের যারা শিল্পীরা থাকে দেখা যায় গ্রাম দেশ, তারা কিন্তু একটু নেচে নেচে গান গায়। হ্যাঁ, একটু বাউল, বাউল বলা হয় তাদেরকে। দ্যাট অরিজিনেট, অরিজিনেট অর্থ কি? উৎপত্তি। এটার উৎপত্তি কোথায়? ফ্রম দ্য ট্রেডিশনাল কালচার, আমাদের যে ঐতিহ্যগত, হ্যাঁ, প্রথাগত যে সংস্কৃতি, সেখান থেকে। অফ অর্ডিনারি পিপল, সাধারণ মানুষদের। দ্য ফোক, সাধারণ মানুষদের। ফোক বলতে কি বোঝায়? লোকজন বা মানুষ, সাধারণ মানুষদের এটা কালচার থেকে এটার উৎপত্তি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, বাউল সংস, একটু আগে বললাম বাউল সং। বাউল সংস আর আ কম্বিনেশন অফ টিউন, মিউজিক এন্ড ড্যান্স। বাউল সঙ্গীতগুলো হচ্ছে সুর, সঙ্গীত এবং নৃত্যের একটা কম্বিনেশন, সমাবেশ। দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য বাউল ট্রেডিশন ইন বেঙ্গল। তো এইটা সম্পর্কিত, অ্যাসোসিয়েটেড অর্থ কি? সম্পর্কিত। এই যে বাউল সঙ্গীতের এই কম্বিনেশন, এটা সম্পর্কিত দ্য বাউল ট্রেডিশন, বাউল প্রথার সাথে বাংলাদেশের। ওকে, আশা করি তোমরা বুঝেছো। পরের পেজে যাব। আমি কিন্তু দেখো প্রত্যেকটা লাইন টু লাইন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ডের বাংলা অর্থ সহ লিখে দেওয়া আছে। এরপরে যদি তোমাদের কোথাও বুঝতে কনফিউশন থাকে, হ্যাঁ, তো তোমরা কমেন্ট করবে। আর দেখা যাচ্ছে যে আমরা দীর্ঘ সময় কথা বলার পর অনেক সময় কোন একটা কথা হয়তো আমাদের স্পষ্ট, হ্যাঁ, হচ্ছে শোনা যায়নি, বা আমরা হচ্ছে স্কিপ করে গিয়েছি। তো সেটা তোমরা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবে, আমরা প্রয়োজনে সেটা আবার বুঝিয়ে দিব, কমেন্টে লিখে জানিয়ে দিব। আচ্ছা, এখানে খেয়াল করো, ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে বৈশিষ্ট্য, ফোক মিউজিকের কিছু বৈশিষ্ট্য। ইট ইজ কম্পোজড বাই রুরাল ফোক অন দ্য বেসিস অফ অ্যানসিয়েন্ট রুলস। আচ্ছা দেখো, ইট ইজ কম্পোজড, এটা রচিত, বাই রুরাল ফোক, গ্রাম্য লোকেদের দ্বারা, অন দ্য বেসিস অফ, ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে? অফ অ্যানসিয়েন্ট রুল, প্রাচীন রুল, ট্রান্সমিটেড ওরালি, যেগুলো প্রচলিত ছিল। ট্রান্সমিট অর্থ কি? প্রচলিত, ওরালি মানে মৌখিক ভাবে, এটা একটা বৈশিষ্ট্য। অর্থাৎ আচ্ছা, একটা বৈশিষ্ট্য হচ্ছে কি যে গ্রাম্য লোকদের একটা হচ্ছে কি মৌখিক ভাবে এই গানগুলো, কথাগুলো প্রচলিত ছিল। দিস অ্যানসিয়েন্ট রুলস, এই প্রাচীন রুলগুলো, অফ মিউজিক, এই সঙ্গীতের, হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড, হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড, এগুলো প্রভাবিত না, বাই ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক। এই যে ক্লাসিক্যাল মানে কি? উচ্চাঙ্গ সঙ্গীত অথবা আধুনিক সঙ্গীতের দ্বারা এগুলো প্রভাবিত না। ঠিক আছে, অনেক গানই আছে, যেমন আপনার
বলা হয় মডার্ন সং বা ক্লাসিক্যাল সং, হ্যাঁ এগুলো কিন্তু একটা নির্দিষ্ট ধারাকে অনুসরণ করে চলে। যেমন উচ্চাঙ্গ সঙ্গীতে এখানে হচ্ছে ক্লাসিক্যাল টার্মগুলো অনেক বেশি থাকে, হ্যাঁ তো এই গ্রাম্য সঙ্গীত যেগুলো এগুলোতে এরকম কোনো কিছু নাই। এগুলো সাধারণ মানুষ হচ্ছে যে তাদের মন থেকে একটা কথা আসছে, এটা হচ্ছে সুন্দর করে করে গাইতে গাইতে একটা লোকসঙ্গীত হয়ে গেছে এরকম। ওকে, ফোক সংস মে বি সাং ইন গ্রুপস। ফোক সং একটা গ্রুপে গাওয়া হতে পারে অথবা ইন্ডিভিজুয়ালি এককভাবেও গাওয়া হতে পারে। নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড। রেগুলার প্র্যাকটিস সাধনা প্রয়োজন নাই এটার জন্য, ইজ রিকোয়ার্ড ফর ফোক মিউজিক। ইট ইজ কম্পোজড, এটা রচনা করা হয়, এন্ড পারফর্ম এবং পারফর্ম করা হয়। পারফর্ম মানে কি? উপস্থাপন করা। বাই ইলিটারেট অর সেমি ইলিটারেট পিপল। তো এটা রচনা করা হয় এবং পারফর্ম করা হয় ইলিটারেট অর্থ অশিক্ষিত, অর সেমি ইলিটারেট মানে আধা শিক্ষিত লোকদের দ্বারা। ইট ইজ আ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন। স্পন্টেনিয়াস মানে কি? স্বতঃস্ফূর্ত। এটা একটা স্বতঃস্ফূর্ত এক্সপ্রেশন, অভিব্যক্তি বা প্রকাশভঙ্গি কিসের? অফ ফিলিংস এন্ড থটস, অনুভূতি এবং চিন্তা সমূহের। ইন ইজি ল্যাঙ্গুয়েজ, সহজ ভাষায়। অর্থাৎ সহজ ভাষায় এটা চিন্তা এবং অনুভূতির একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ। লোকাল ডায়ালেক্ট, উপভাষার আরো কি কি উদাহরণ দিচ্ছে? ইজি ল্যাঙ্গুয়েজ, লোকাল ডায়ালেক্ট, ডায়ালেক্ট মানে কি? উপভাষা, এন্ড সিম্পল টিন এবং সাধারণ যে সুর, এগুলোর একটা কি এক্সপ্রেশন, একটা স্বতঃস্ফূর্ত এক্সপ্রেশন। ওকে, ডায়ালেক্ট ও উপভাষা। উপভাষা মানে কি? কোন একটা অঞ্চলের বিশেষ ভাষা। যেমন নোয়াখালীর একটা ভাষা আছে, বরিশালের একটা ভাষা আছে, ঠিক না? তো সবই কিন্তু বাংলা ভাষা, কিন্তু এগুলো একটা সাব ল্যাঙ্গুয়েজের মতো আর কি, উপভাষা বলা হয় বা ডায়ালেক্ট, কিছুটা পরিবর্তিত, মডিফাইড। তো প্রত্যেকটা অঞ্চলের কি একটা উপভাষা আছে, ঠিক না? তো এই উপভাষাগুলো নিয়েও কি এই ফোক মিউজিকগুলো অবশ্য যার যার স্থানীয় ভাষায় গাওয়া হয়, এজন্য এটা বলা হচ্ছে যে একটা বৈশিষ্ট্য লোকাল ডায়ালেক্ট। বোথ ওয়ার্ডস এন্ড টিউন আর অ্যাপিলিং। অ্যাপিলিং মানে মনোমুগ্ধকর, অ্যাপিলিং। ওকে, অ্যাপিল মানে হচ্ছে কি? আবেদন বোঝায়, আবার অ্যাপিল মানে কিন্তু আবেদন করা, ওই যে কোর্ট কাছারিতে অ্যাপিল করে সেটাও বোঝায়। তো এখানে অ্যাপিলিং বলতে মনোমুগ্ধকর বোঝানো হচ্ছে। শব্দগুলো মানে গানের কথাগুলো এবং সুর দুইটাই কি অনেক মনোমুগ্ধকর, অ্যাপিলিং। ডিসপাইট ইটস ইউনিভার্সাল অ্যাপিল ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট। তো এর একটা ইউনিভার্সাল অ্যাপিল মানে হচ্ছে এটার পুরো কি বলে, ইউনিভার্সাল মানে হচ্ছে বৈশ্বিক, হ্যাঁ এটার একটা বিস্তৃত অ্যাপিল, মনোমুগ্ধতা বা হচ্ছে আবেদন থাকা সত্ত্বেও এটা ব্যবহার করে লোকাল ডায়ালেক্ট, স্থানীয় উপভাষাগুলো। ইট ডিপেন্ডস অন আপন নেচার অ্যান্ড রুরাল এনভায়রনমেন্ট। এটা নির্ভর করে, ডিপেন্ড অর্থ নির্ভর করা, এটা নির্ভর করে কিসের উপর? অন নেচার, প্রকৃতির উপর, এবং গ্রাম্য পরিবেশের উপর। এনভায়রনমেন্ট অর্থ পরিবেশ। ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন অফ দ্য জয়স অ্যান্ড সরোস অফ ডেইলি লাইফ। অর্থাৎ এটা প্রাত্যহিক জীবনের দুঃখ, সুখ দুঃখ এর একটা বহিঃপ্রকাশ, ঠিক আছে? স্পষ্ট ম্যানিফেস্টেশন মানে কি? এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন মানে হচ্ছে স্পষ্ট প্রকাশ, লিখে দিয়েছি পাশে যাতে তোমরা পরবর্তীতে পড়তে সুবিধা হয়। তো এটা একটা স্পষ্ট প্রকাশ কিসের? মানুষের প্রাত্যহিক জীবনের দুঃখ এবং সুখ নিয়ে। অর্থাৎ এই গানের মধ্যে কিন্তু মানুষের দুঃখ সুখ, হ্যাঁ জীবন মরণ এগুলো নিয়ে কিন্তু কথা আসে, তো সেটাই। ইট ইউজেস সিম্পল এন্ড ন্যাচারাল রিদমস। তো এটা ব্যবহার করে সাধারণ, সিম্পল এবং প্রাকৃতিক ছন্দ। অ্যান্ড ইট কন্টেইনস আ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন অফ হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন। অর্থাৎ মানুষের ভালোবাসা এবং বিচ্ছেদের একটা এই যে একটা শক্তিশালী আবেগপূর্ণ এক্সপ্রেশন, প্রকাশ, এটাই হচ্ছে কি বহন করে। এটা কন্টেইন অর্থ বহন করা। ইচ বলতে এখানে যে ফোক সংকে বোঝানো হচ্ছে, তাহলে ফোক সং বহন করে মানে অন্তর্ভুক্ত কি কি বিষয়গুলো নিয়ে? একটা স্ট্রং ইমোটিভ, ইমোটিভ অর্থ আবেগপূর্ণ, শক্তিশালী আবেগপূর্ণ একটা প্রকাশ ভঙ্গি মানুষের এই যে ভালোবাসা এবং বিচ্ছেদের এই বিষয়গুলো নিয়ে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ইন বাংলাদেশ folk music has great variety with songs composed on culture. আচ্ছা দেখো, বাংলাদেশে ফোক মিউজিকের আছে হ্যাজ গ্রেট ভ্যারাইটি, অনেক বৈচিত্র্য, অনেক প্রকারভেদ। উইথ সং কম্পোজড অন কালচার, কিসের উপর? দেখো এগুলো রচিত হয় সংস্কৃতির উপর, ফেস্টিভ্যালের উপর, ফেস্টিভ্যাল মানে উৎসবের উপর ভিত্তি করে গান রচিত হয়। ভিউজ অফ লাইফ, জীবনের দর্শন নিয়ে,
ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে, রিভার অ্যান্ড রুরাল অ্যান্ড রিভার ইন লাইফ, এই যে নদী এবং এই যে গ্রাম্য এবং নদীময় জীবন নিয়ে, ওকে, অর্থাৎ এই বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে কিন্তু সেই গানে, এই গানগুলো এগুলো নিয়ে রচিত। দিস সংস আর অলসো অ্যাবাউট সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড পভার্টি। আচ্ছা, এই সংগুলো আরো কি কি নিয়ে হয় দেখো, অ্যাবাউট সোশ্যাল ইনইকুয়ালিটি মানে অসমতা, ঠিক আছে, অ্যান্ড পভার্টি দারিদ্র, অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড পার্থিব জীবন সম্পর্কে, অ্যান্ড সুপারন্যাচারাল এগুলো নিয়ে, ওকে। তো সুপারন্যাচারাল মানে কি, অতি প্রাকৃত বা আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে, হ্যাঁ। মিস্টিক্যাল সংস হ্যাভ বিন কম্পোজড, মিস্টিক্যাল মানে কি, রহস্যময়ী গানগুলো হ্যাভ বিন কম্পোজড রচনা করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ, ওকে, হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভি3, অর্থাৎ এই রহস্যময় গানগুলো রচনা করা হয়েছে ইউজিং দ্য মেটাফোর্স, এই রূপকগুলো ব্যবহার করে, কিসের, অফ রিভার্স অ্যান্ড বোটস, নদী এবং বোটের উপমা ব্যবহার করে এই যে রহস্যময় গানগুলো, মিস্টিক্যাল সংগুলো এগুলো রচিত হয়েছে। তো মিস্টিক্যাল রহস্যময় গুলো তো এই যে লোকসঙ্গীতের অনেক গান যেগুলো হচ্ছে অনেক প্রসিদ্ধ, অনেক পপুলার, হ্যাঁ, অনেক রহস্যময়, গানের মধ্যে অনেক মিনিং আছে, অনেক অর্থ আছে। তো এই গানগুলো মূলত কি কি বিষয় এগুলোর মধ্যে থাকে, রিভার থাকে, নদী থাকে, বোট থাকে, হ্যাঁ, ও যে মাঝি নিয়ে গান গায় না, মাঝি, নদী, এই বিষয়গুলি। সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারিন, যেহেতু, সিন্স অর্থ কি, যেহেতু দেশটা বেসিক্যালি রিভারিন, হ্যাঁ, এটা কিন্তু বেসিক্যালি অনেক উচ্চারণ করে, এটা বেসিক্যালি উচ্চারণ করবে, ওকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে বেসিক্যালি। তো এটা বেসিক্যালি রিভারিন, নদীমাতৃক। দ্য ভাটিয়ালি ফর্মস অ্যান ইম্পর্টেন্ট জেনরি অফ ফোক মিউজিক। আচ্ছা দেখো, জেনরি উচ্চারণ হবে জেনরি, অর্থ কি, ধরন বা রীতি, অফ ফোক মিউজিক। তাহলে দেখো, যেহেতু এই কান্ট্রিটা মূলত হচ্ছে কি নদীমাতৃক, নদীময়, ভাটিয়ালি যে গান, একটা গানের ধরনের নাম, এই ভাটিয়ালি ফর্মস এন্ড, এই ফর্মসটা কিন্তু ভার্ব, ওকে, অর্থাৎ ভাটিয়ালি গঠন করতেছে একটা গুরুত্বপূর্ণ ধরন ফোক মিউজিকের, অর্থাৎ ফোক মিউজিকের একটা গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে কি ভাটিয়ালি, ওকে, বুঝতে পারছো আশা করি। এখন আমরা যাব পরের পেজে, ওকে, আমরা খেয়াল করব, নেচার প্লেস a role in providing the content and rhythm of folk music, অর্থাৎ লোকসঙ্গীতের কন্টেন্ট মানে তো বুঝো, উপাদান, এবং রিদম, এই ছন্দ প্রদান করার ক্ষেত্রে, ইন প্রোভাইডিং, প্রদান করার ক্ষেত্রে প্রকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ এই লোকসঙ্গীতের এই ছন্দ এবং কন্টেন্ট, উপাদান প্রদান করার জন্য, আমি আবারও বলছি, প্রকৃতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কি করে, পালন করে, প্লেস। আচ্ছা, একটা জিনিস তোমরা খেয়াল করবা যে ইংলিশ থেকে বাংলা আমরা যখন করব তখন কিন্তু লাইনের শেষের থেকে অর্থ করে আসলে সুবিধা হয় বুঝতে, ওকে। তো কখনো কখনো আমি লাইনের শেষের থেকে শুরুর দিকে আসবো যাতে তোমরা সহজে বুঝতে পারো, কখনো শুরু থেকে শেষের দিকে যাব, আবার কখনো কখনো ভার্বের ফর্মটা কি অ্যাক্টিভ না প্যাসিভ, অর্থ এগুলো বুঝিয়ে দিব। তো একটু মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি করবে, হ্যাঁ, কারণ যেহেতু আমাদের একটা বড় প্যাসেজ, বুঝে বুঝে পড়তে তো একটু সময় লাগবে, ওকে। দ্য ফোক মিউজিক অফ বাংলাদেশ ভ্যারিজ ফ্রম রিজন টু রিজন। তো এই যে লোকসঙ্গীত বাংলাদেশের ভ্যারি মানে কি, নির্ভর করে, এটা ঠিক আছে, বিভিন্ন হওয়া, ভিন্নতর হওয়া, ফ্রম রিজন টু রিজন, অঞ্চল থেকে অঞ্চল ভেদে এটা পার্থক্য হয়, বিভিন্ন হয় বাংলাদেশে। রিফ্লেক্টিং চেঞ্জেস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট এন্ড দ্য ডায়ালেক্টস পিপল ইউজ। তো মানুষের ব্যবহারকৃত যে উপভাষাগুলো এবং প্রাকৃতিক পরিবেশ এর পরিবর্তন, হ্যাঁ, এই যে রিফ্লেক্টিং চেঞ্জেস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের যে পরিবর্তন, এগুলোর উপর, হ্যাঁ, প্রতিফলিত হয়ে কি এই বিষয়গুলো, এই লোকসঙ্গীতটা পরিবর্তিত হয়। যেমন সিলেটের এক ধরনের প্রাকৃতিক পরিবেশ পাহাড়ময়, হ্যাঁ, কিন্তু দেখা যাবে বগুড়া বা রাজশাহী অঞ্চলের কিন্তু পাহাড় নেই, সেখানে প্রাকৃতিক পরিবেশটা অন্যরকম। তো সিলেটের একটা লোকসঙ্গীতে দেখা যাচ্ছে যে পাহাড় নিয়ে কথা বলা আছে,
পাহাড়ময় কোনো একটা বিষয় উল্লেখ আছে গানে, কিন্তু রাজশাহী অঞ্চলের উত্তরবঙ্গের গানগুলোতে আবার নাও থাকতে পারে, না থাকাটাই স্বাভাবিক, কারণ এটা ন্যাচারাল এনভায়রনমেন্টের উপর অনেক কিছু নির্ভর করে। এবং এই যে বলা হয়েছে যে রিজন টু রিজন এটা কি ভ্যারি করে, বিভিন্ন হয়, ডিফারেন্ট হয়। ওকে, রিফ্লেক্ট অর্থ প্রতিফলিত করা, এখানে অর্থটা হচ্ছে প্রতিফলিত করে, পরিবর্তন, প্রতিফলিত করে। কি পরিবর্তন? ন্যাচারাল এনভায়রনমেন্ট এবং উপভাষা যেটা মানুষ ব্যবহার করে। দাস, এইভাবে, দাস অর্থ এইভাবে, এইভাবে দেয়ার আর দ্য নর্দার্ন ভাওয়াইয়া, উত্তরি ভাওয়াইয়া, ইস্টার্ন ভাওয়াইয়া, পূর্বের ভাওয়াইয়া, এন্ড দ্য সাউথ ইস্টার্ন, অর্থাৎ দক্ষিণ পশ্চিমের বাউল সং, সাউথ ইস্টার্ন বাউল সং। এগুলো মূলত এই অঞ্চল ভেদে এগুলো বলা হচ্ছে। ওকে, তারপর খেয়াল করি, দ্য কালচার এন্ড দ্য লাইফস্টাইল অফ ডিফারেন্ট এথনিক মাইনরিটিস such as the Chakmas, Manipuris, Sautal and Tripuris have also influenced folk music. বলা হচ্ছে দ্য কালচার, সংস্কৃতি এবং লাইফস্টাইল, জীবনধারা, কাদের? ডিফারেন্ট এথনিক পিপলস, বিভিন্ন এই উপজাতি, মাইনরিটিস, ঠিক আছে, মানে ক্ষুদ্র উপজাতি যারা রয়েছে, এথনিক মানে উপজাতি, মাইনরিটি মানে কি? ক্ষুদ্র সম্প্রদায় বোঝায়, হ্যাঁ, সংখ্যালঘু যারা, যেহেতু তারা সংখ্যায় কম বাঙালিদের থেকে, এজন্য তারা সংখ্যায় লঘু, সংখ্যায় কম। উপজাতি সংখ্যায় ক্ষুদ্র জনগোষ্ঠী যারা রয়েছে বিভিন্ন, তাদের জীবন, এই যে লাইফস্টাইল এবং সংস্কৃতি, যেমন চাকমা, মণিপুরি, সাঁওতাল, ত্রিপুরা, তারা কি করেছে? এগুলোও কি প্রভাবিত করেছে এই ফোক মিউজিককে। দেয়ার ইন্টারেকশন, তাদের যে একটা পারস্পরিক ক্রিয়া, মিথস্ক্রিয়া, হ্যাঁ, ইন্টারেকশন মানে কি? পারস্পরিক ক্রিয়া, কাজকর্ম, উইথ বেঙ্গলি কালচার, বাঙালি সংস্কৃতির সাথে এবং জীবনধারার সাথে, ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর ধরে, এই বিষয়টা কি? হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড। তাহলে দেখো এই সেন্টেন্সেস আমার সাবজেক্ট হচ্ছে কি? দেয়ার ইন্টারেকশন, আর ভার্ব হচ্ছে হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড। ওকে, মাঝখানের এইটা কি? প্রিপজিশন দিয়ে একটা ফ্রেজ দেওয়া হয়েছে, প্রিপজিশনাল ফ্রেজ, নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে দেয়ার ইন্টারেকশন, তাদের পারস্পরিক ক্রিয়াগুলো হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড, পরিষ্কারভাবে প্রতিফলিত হয়েছে। কোথায়? ইন দ্য রিচনেস অফ আওয়ার ফোক সং, ফোক মিউজিক, আমাদের লোকসঙ্গীতের সমৃদ্ধতায় একটা পরিষ্কারভাবে প্রভাব ফেলেছে এই যে এই উপজাতিদের এই ক্রিয়াগুলো। ওকে, দেন ফোক সংস মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস, এই লাইনটা আগেও ছিল, এখন আবার আসছে। বলা হচ্ছে যে লোকসঙ্গীত গুলো গাওয়া হয় আলাদা আলাদা ভাবে, ইন্ডিভিজুয়ালি, অর ইন কোরাস, দলীয় ভাবে। এটা উচ্চারণটা হবে কোরাস, কোরাস গান। জাতীয় সঙ্গীত গান সব একসাথে, এটাকে বলে কোরাস গান, মানে দলীয় ভাবে। ফোক সংস সাং ইন্ডিভিজুয়ালি include বাউল, ভাটিয়া, মুর্শিদি and মারফতি, while songs sung in chorus include কবিগান, লেটো, আলকাপ and গম্ভীরা। বড় একটা লাইন আমি সহজে বলে দিচ্ছি। ফোক সং সাং, ফোক সং গুলো, আচ্ছা আমরা ছিলাম এখানে, ফোক সং গুলো গাওয়া হয় আলাদা আলাদা ভাবে, ইন্ডিভিজুয়ালি। কি কি গান গাওয়া হয়? ইনক্লুড, অন্তর্ভুক্ত করছে, বাউল গান, ভাটিয়ালি গান, মুর্শিদি গান, মারফতি গান। ওকে, while songs sung in chorus, যখন গানটা গাওয়া হয় কোরাসে, দলীয় ভাবে, কি কি গান অন্তর্ভুক্ত করছে? কবি গান, লেটো গান, আলকাপ এবং গম্ভীরা। ওকে, আচ্ছা, গম্ভীরা এটা কিন্তু একটা গানের নাম, হ্যাঁ, গম্ভীরাটা খুব সম্ভবত যে দুইজন দ্বারায় কবিতার একটু ছন্দের আকারে বলতে থাকে, একজন বলে আবার আরেকজন বলে, এই ধরনের গানগুলো, হ্যাঁ, তো একটু গ্রাম অঞ্চলের দিকে এই ধরনের প্রোগ্রামগুলো হয়। আচ্ছা, আলকাপ, আলকাপও হচ্ছে একটা হচ্ছে কোরাস, দলীয় ভাবে গাওয়া হয় এরকম একটি গান, লোকসঙ্গীত। Some songs are regional in character but others are common to both Bangladesh and West Bengal. কিছুটা হচ্ছে, কিছু গান আমাদের এই রিজিওনাল, আঞ্চলিক চরিত্রে এগুলো করা, কিন্তু অন্য কিছুগুলো আবার কমন টু বোথ বাংলাদেশ এন্ড ওয়েস্ট বেঙ্গল, বাংলা এবং ওয়েস্ট বেঙ্গলের দিকে কমন, মানে দুই দেশে এই গানগুলো পপুলার। Similarly, একইভাবে some songs belong distinctively to one religious community. তো একইভাবে কিছু গানগুলো বিলং ওয়ার্ডটা অনেকে একটু মিস্টেক করো, এটা অর্থ কিন্তু অধিকারে থাকা বা দখলে থাকা বোঝায়। যেমন দিস পেন বিলংস মি, এই পেনটা আমার, এটা আমার অধিকারে, ঠিক আছে। তাহলে দেখো কিছু সং, সাম সংস বিলং, কিছু সং অধিকারে থাকে বা কাদের? ডিস্টিংটিভলি, স্বতন্ত্রভাবে, টু ওয়ান রিলিজিয়াস কমিউনিটি, শুধুমাত্র একটা
ধর্মীয় সম্প্রদায়ের অধীনে থাকে, মানে কোন একটা নির্দিষ্ট ধর্মের জন্য এই গানগুলো। দ্য হিন্দুস অর দ্য মুসলিম, আদার্স ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ। ওকে, তো কিছুটা হচ্ছে কি হিন্দুদের জন্য, মুসলমানদের জন্য, এবং অন্যান্যগুলো এই এই ধর্মীয় যে বাউন্ডারিটা এটাকে অতিক্রম করে গাওয়া, মানে নিরপেক্ষভাবে কিছু গান গাওয়া। আচ্ছা, সাম সংস বিলং এক্সক্লুসিভলি টু মেন। তো কিছু গান বিলং, আবার দেখো বিলং আসলো কিন্তু। ওকে, কিছু গান কি বিলং করতেছে এক্সক্লুসিভলি মেনদেরকে, পুরুষদেরকে, আদার্স টু উইমেন, অন্যগুলো মহিলাদেরকে নিয়ে গাওয়া। হোয়াইল সাম আর সাং বাই বোথ এন্ড মেন এন্ড ওমেন। তো যখন আবার কিছু গান গাওয়া হয় ম্যান এবং ওমেন উভয়ের দ্বারা। ওকে, দাস এইভাবে অনলি ওমেন কম্পোজ এন্ড সিং ব্রতগান এন্ড মেইলি গীত। ঠিক আছে, তো দেখো এইভাবে শুধুমাত্র মহিলারা কম্পোজ করে, রচনা করে এবং গায়। কি গায়? ব্রতগান। এটা কিন্তু প্রশ্নে আসবে, মনে রাখতে হবে, ব্রতগান এবং মেইলি গীত। বাট বোথ ম্যান এন্ড ওমেন পার্টিসিপেট ইন, কিন্তু মহিলা, পুরুষ মহিলা উভয়ে পারফর্ম করে কোথায়, কোন গানগুলোতে? ইন দ্য ওল্ড প্র্যাকটিস অফ রুফ বিটিং সংস। আচ্ছা, রুফ বিটিং সংস, দেখো এটা আমি একটু করে দেই। রুফ বিটিং মানে কি? ছাদ পেটানো গান। ছাদ পেটানো গানটা কি যে বলা আছে, দ্যাট আর সাং হোয়াইল বিটিং ডাউন এন্ড ফার্মিং রুফটপ। অর্থাৎ গ্রাম দেশে মানুষরা যখন যে ছাদ বানায় ছন দিয়ে বা হচ্ছে বেড়া দিয়ে বিভিন্ন কিছু দিয়ে, তো ওই ছাদ পেটাতে পেটাতে একটা গান গায়, এটাকে বলে রুফ বিটিং সং। হ্যাঁ, রুফ অর্থ ছাদ। তো এইটা হচ্ছে বোথ ম্যান এবং ওমেন দুইজনেই এই গানগুলো গেয়ে থাকে, একসাথে পার্টিসিপেট করে। কারণ ওই যে ঘরের পুরুষ মহিলা দুইজনে মিলে বাড়ির তাদের নিজস্ব বাসা বানায়, ছাদ বানায়, তো যখন ছাদ বানায় ছন দিয়ে পিটায় আর দুজনে একসাথে গান গায়। এটাই একটা এখন লোকসঙ্গীতের অংশ। আচ্ছা, তো বুঝতে পেরেছো? এখন আমরা পরের পেজে যাই। আমরা শেষ, এই যে প্রায় প্যাসেজের শেষে চলে আসছি। দেখো, ডিফারেন্ট ফোক সংস বিলঙ্গিং টু ডিফারেন্ট রিজনস। বিভিন্ন লোকসঙ্গীত গুলো বিলং করে আলাদা আলাদা রিজন, অঞ্চল অফ বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশের। আর লিস্টেড বিলো, এগুলো নিচে লিস্ট করা আছে। যেমন বাউল এবং স্পিরিচুয়াল সংস গুলো কুষ্টিয়া, বীরভূম এবং ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এটা কিন্তু কমন। বাউল এবং স্পিরিচুয়াল সংস গুলো দুই অঞ্চলেই কি কমন। আর জারি গান, এটা আছে কোথায়? ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর, মুর্শিদাবাদ। দেখো মুর্শিদাবাদ ভারতের, মুর্শিদাবাদেও আছে এবং কি এই বাংলাদেশের অনেক অঞ্চলে রয়েছে। ওকে, এরপর ভাওয়াইয়াটা কোথায় আছে? রাজশাহী, দিনাজপুর, রংপুর, পাবনা, কোচবিহার। দেখো ভারতেও আছে, বাংলাদেশেও আছে ভাওয়াইয়া গান। গম্ভীরা কোথায় আছে? রাজশাহী এবং মালদা। ওকে, রাজশাহীর ওই পাশে কিন্তু অংশেই কিন্তু মালদা ভারতের, তো এই দুই অঞ্চলে আছে। ওয়েডিং সংস অল রিজন, সব ইসেই আছে, সব জায়গাতেই। রুফ বিটিং সংস ইন দ্য নর্দার্ন রিজন অফ বাংলাদেশ, বাংলাদেশের উত্তরের অঞ্চলগুলোতে। সারি গান। ওকে, দ্য লোয়ার মার্শি রিজনস অফ সিলেট এন্ড ময়মনসিংহ, তো যে নিম্নভূমি অঞ্চল যেগুলো আছে সিলেট এবং ময়মনসিংহ এর, সেখানে। ভাটিয়ালি নিয়ারলি অল রিজনস অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রায় প্রতি অঞ্চলেই এটা রয়েছে। ভাটিয়ালি। প্যাস্টোরাল সংস ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট এবং হবিগঞ্জ। আচ্ছা, তো আমরা মোটামুটি প্যাসেজ আমাদের পড়া শেষ। এখন এই প্যাসেজ থেকে কিছু প্রশ্ন আছে এখানে। আচ্ছা, প্রশ্নগুলো এখানে কিছু প্রশ্ন দেয়া আছে। এই প্রশ্নগুলোর অ্যানসার সহ আমরা কিন্তু এই পিডিএফটা তোমরা যখন পড়বে এই প্রশ্নের উত্তরগুলো সহই থাকবে সেখানে আমরা দিয়ে দিব। তো আমরা এই আমাদের এই প্যাসেজ থেকে কিন্তু এই অর্থাৎ এই লেসনে আরো একটি প্যাসেজ আছে, সেটা হচ্ছে লালন শাহ, এই লেসন 2 এর মধ্যেই। সো আমরা এখন এই প্যাসেজটা পড়ব এবং এরপরে আমরা আরো কিছু এক্সারসাইজ দেখব। লালন শাহ is best known as an icon of Baul tradition in Bengal. তো লালন শাহ খুব বেস্ট নোন, খুব ব্যাপক পরিচিত, as an icon, প্রতিমূর্তি হিসেবে। কিসের? বাংলা বাউল ঐতিহ্যের। ইন বেঙ্গল, বাংলাতে। although, যদিও, he was also a philosopher, যদিও সে একজন দার্শনিক ছিল, থিঙ্কার, চিন্তাবিদ ছিল, and social reformer, সমাজ সংস্কারক ছিল। ওকে, যদিও সে একজন সমাজ সংস্কারক, দার্শনিক, চিন্তাবিদ ছিল, সে বাউল সঙ্গীতের, বাউল ঐতিহ্যের একজন পায়োনিয়ার বলা যায় তাকে। ঠিক আছে, প্রতিমূর্তি, আইকন হচ্ছে লালন শাহ, সবাই তাকে চিনে। জন্মগ্রহণ করেছিলেন 1774 সালে
এবং মৃত্যুবরণ 1890। ওকে, পড়লেন আসি। হি প্রিচড রিলিজিয়াস টলারেন্স অ্যান্ড রিজেক্টেড সোশ্যাল ডিফারেন্সেস। সে প্রচার করেছিল, প্রিচ অর্থ প্রচার করা, সে প্রচার করেছিল কি ধর্মীয় সহনশীলতা, টলারেন্স, এবং রিজেক্টেড এবং বর্জন করেছিল সোশ্যাল ডিফারেন্সেস। ডিফারেন্সেস মানে কি বৈষম্য। বেসড অন ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠা, ক্লাস, ক্যাস্ট অ্যান্ড ক্রিড। তো এই যে দেখো, ক্রিড অর্থ কি ধর্মীয় মতবাদ। ওকে, ধর্মীয় মতবাদ, জাত এবং শ্রেণী, ক্লাস, এগুলোর উপর ভিত্তি করে গড়ে ওঠা যে বৈষম্য ছিল এগুলো তিনি বর্জন করেছিল, অর্থাৎ এইগুলো তিনি অবলম্বন করেন নাই। এবং তিনি তো একটা ধারণা মূলত প্রবর্তন করেছিলেন, সাধুবাদ, যেটা অনেকেই গ্রহণ করেছিল, তার এই ভাবধারাকে অনুসরণ করতো। তো তিনি এই বিষয়গুলোকে পরিপূর্ণভাবে বর্জন করেছেন, যেটা আমাদের সকলের জন্য বর্জন করা উচিত। অর্থাৎ জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সমান অধিকার এবং সমানভাবে দেখা উচিত, এইটা। হি অলসো বিলিভড দ্যাট আ সার্চ ফর ট্রুথ, সে আরো বিশ্বাস করত যে সত্যের সন্ধান করা শুড বিগিন উইথ দ্য বডি, এটা শুরু করা উচিত নিজের শরীর থেকে। হুইচ রিফ্লেক্টস, যা প্রতিফলিত করে দ্য মিস্টারি অফ ক্রিয়েশন, সৃষ্টির রহস্যকে। অর্থাৎ আমাদের শরীরের মধ্যে সৃষ্টির অনেক রহস্য আছে, তাই আমরা যদি সত্যকে খুঁজতে চাই, হ্যাঁ, সত্য বিষয়গুলো জানতে চাই, তাহলে সেটা আমাদের শরীর থেকেই সেটা শুরু করা উচিত, এরকমটাই বলা হচ্ছে। Although Lalon's songs are admired for the profound philosophical and mystical insights, দেখো, ফর অর্থ কি জন্য, এখান থেকে ওয়ার্ড মিনিং অর্থ বলা শুরু করলাম। তো প্রোফাউন্ড অর্থ কি? প্রোফাউন্ড অর্থ হচ্ছে গভীর জ্ঞানপূর্ণ। গভীর জ্ঞানপূর্ণ, দার্শনিক এবং রহস্যময়ী অন্তর্দৃষ্টির জন্য বাউল সং আর অ্যাডমায়ার্ড, প্রশংসিত। যদিও, অর্থাৎ যদিও বাউল সং তার এই গভীর জ্ঞানপূর্ণ দার্শনিক দর্শনবিদ্যা এবং রহস্যময় অন্তর্দৃষ্টির কারণে প্রশংসিত, তবুও দে অফার হি ডিড নট রিসিভ এনি ইনসাইট দে অফার। আচ্ছা, তো মিস্টিক্যাল যেই রহস্যময় যে অন্তর্দৃষ্টি, এটা তারা কি করে, অফার করে। ওকে, আমি ভাবছিলাম এটা অন্য লাইনের অংশ, এজন্য প্রথমে বলা হয়নি। তো আবার একবার বলে দিচ্ছি, যদিও লালনের সঙ্গীতগুলো প্রশংসিত করা হয়, খুব প্রশংসিত হয়, তাদের এই গভীর জ্ঞানপূর্ণ অন্তর্দৃষ্টির এই যে দার্শনিক এবং রহস্যময় অন্তর্দৃষ্টিগুলো যা তারা অফার করে। ওকে, হি ডিড নট রিসিভ এনি ফর্মাল এডুকেশন, সে কোনো প্রাতিষ্ঠানিক ফর্মাল এডুকেশন গ্রহণ করে নাই। নট মাচ ইজ নোন অল অ্যাবাউট হিজ আর্লি লাইফ, এখানে অল দুইটা এল হবে। Not much is known about his early life, তার আর্লি লাইফ সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। A popular story about him which many believe to be true, তার সম্পর্কে একটা সত্য গল্প আছে যেটা অনেকে সত্য মনে করে, তার সম্পর্কে একটা প্রচলিত গল্প আছে, is that while on a pilgrimage to a holy place, তো যখন একটা হোলি প্লেসের জন্য একটা তীর্থযাত্রায় সে ছিল, pilgrimage অর্থ কি, তীর্থযাত্রা। লালন, who was born a Hindu, যে একজন হিন্দু হিসেবে জন্মগ্রহণ করেছিল, কন্ট্রাক্টেড স্মল পক্স, কন্ট্রাক্টেড মানে কি, তার সংস্পর্শে আসে, সে আক্রান্ত হয় স্মল পক্স দ্বারা, এন্ড ওয়াজ অ্যাবান্ডন্ড, এবং কি পরিত্যক্ত হয়, প্যাসিভ, কিন্তু সে পরিত্যক্ত করেনি, তাকে পরিত্যাগ করা হয়েছে। ওয়াজ অ্যাবান্ডন্ড, অ্যামিজার অথবা ওয়াজার প্লাস ভি3 যখন থাকবে এটা প্যাসিভ। ওকে, তাকে পরিত্যাগ করা হয়েছে বাই হিজ কম্পানিয়ন্স, তাদের সদস্য বা সঙ্গীদের দ্বারা। মুসলিম ফকির, তার নাম হচ্ছে সিরাজ শাহ, picked him up, তাকে তুলে আনছিল, and took him to his own house, take অর্থ কি নেয়া, take a pass from to, এবং নিয়েছিল তাকে তার নিজের বাসায়, own house, where he nursed him back to health। নার্স অর্থ কি, এখানে নার্স এটা কিন্তু ভার্ব। ওকে, সেবা করা, যেখানে সে তাকে সেবা করেছিল তার সুস্বাস্থ্য ফিরে পেতে। When লালন returned home, যখন লালন তার বাসায় ফিরে গিয়েছিল, সেই হিন্দু পরিবারের কথা বলা হচ্ছে, his family refused to take him, তার পরিবার তাকে নিতে অস্বীকৃতি জানিয়েছিল, প্রত্যাখ্যান করেছিল, রিফিউজ করেছিল, as he had lived in a Muslim household,
যেহেতু সে কিছুদিন মুসলিম বাসায় থেকে আসছে, এই কারণে তার পরিবার তাকে প্রত্যাখ্যান করেছিল, রিজেক্ট করেছিল। সো লালন রিটার্ন টু সিরাজ শাহ and took up a life of devotion and asceticism under his guidance। তো লালন কি করলো, ফিরে গেল সেই সিরাজ শাহের কাছে, বাংলার একজন মুসলিম ফকির যিনি, তার কাছে, এবং একটা জীবন গ্রহণ করলো। কিসের জীবন? টুক আপ এ লাইফ ডিভোশন, ভক্তি এবং অ্যাসেটিজম মানে কি? তপস্যা, গভীর তপস্যার একটা জীবন, গভীর তপস্যা এবং ভক্তির একটা জীবন, মানে আধ্যাত্মিক জীবন সে গ্রহণ করলো সেই সিরাজ শাহের সাথে থেকে, তার গাইডেন্সের অনুকূলে থেকে। আফটার দ্য ডেথ অফ শাইজি, সেই শাইজির মৃত্যুবরণের পর, লালন সেট আপ অ্যান আখড়া অর মোনাস্ট্রি, মোনাস্ট্রি মানে কি? মঠ, হ্যাঁ, যেখানে সাধনা করা হয়, এরকম একটা স্থান, ইন চেচুরিয়া নিয়ার কুষ্টিয়া। তো কুষ্টিয়ার কাছাকাছি চেচুরিয়া অঞ্চলে এই সিরাজ শাহের মৃত্যুর পর লালন কি করলো? তার একটা আখড়া বা মোনাস্ট্রি সেই স্থাপন করলো। ওকে, আচ্ছা, প্যাসেজটা খুব ছোট, এখানে শেষ, একটু মনোযোগ দিয়ে দেখো। It soon attracted admirers and mystics in search of salvation who became initiated into Baul asceticism and became his disciples। এখানে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, এগুলো তোমরা হচ্ছে বইয়ে দাগায় নাও, লিখে নাও এবং এখান থেকে পড়তে পারবা। দেখো, অ্যাডমায়ারার্স মানে কি? ভক্ত, যারা অ্যাডমায়ার করে, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, এখানে অ্যাডমায়ারার্স নাউন, ভক্ত। মিস্টিক্স মানে কি? রহস্যময়ী বা মরমী। স্যালভেশন মানে কি? পরিত্রাণ বা মুক্তি। ইনিশিয়েটেড মানে কি? শুরু করেছিল, ইনিশিয়েট অর্থ শুরু করা। অ্যাসেটিজম মানে কি? তপস্যা। ডিসিপলস মানে শিষ্য। একটা লাইনে অনেকগুলো, প্রায় 5 থেকে 6টার মতো ইম্পর্টেন্ট ওয়ার্ড। ওকে, এখন দেখো আমরা অর্থ বুঝি। তো ইট সোন, ইট বলতে কি? যে লালনের যে আখড়া, এটাকে বলা হচ্ছে, এটা দ্রুতই অ্যাট্রাক্টেড, আকর্ষণ করেছিল, আকর্ষণ করেছিল কাদেরকে? ভক্তদেরকে, এবং রহস্যবাদী মানে যার অনুসারী, তার যে অনুসারী ছিল তাদেরকে, ইন সার্চ অফ স্যালভেশন, যারা খোঁজে ছিল, কিসের খোঁজে ছিল? সালভেশন, পরিত্রাণ বা মুক্তির খোঁজে ছিল। হু বিকেম ইনিশিয়েটেড ইনটু বাউল অ্যাসেটিজম এন্ড বিকেম হিজ ডিসিপল, যারা শুরু করেছিল কি? বাউল তপস্যা, বাউল অ্যাসেটিজম, এবং বিকেম হয়েছিল, কি হয়েছিল? তার ডিসিপলস, তার শিষ্য হয়েছিল। ওকে, এবং এই যে তার যারা শিষ্য হয়েছিল এবং যারা হচ্ছে এই যে ইন সার্চ অফ সালভেশন, মুক্তির খোঁজে ছিল, তারা, তাদের কাছে দ্রুতই এই মঠ কি? অনেক একটা প্রিয় জায়গা হয়ে ওঠে, একটা, এটা তাদের কি কি করে? অনেক আকর্ষিত করে, অ্যাট্রাক্টেড, অনেক আকর্ষিত করেছিল সেই অ্যাডমায়ারার্স, যারা ভক্তরা ছিল তাদেরকে। অ্যাজ লালন বিগ্যান রাইটিং এন্ড কম্পোজিং সংস, তো যখন কি করলো? লালন শুরু করলো এই যে লিখা এবং গান রচনা করা, which his disciples sang with the accompaniment of ektara or dotara। তো যখন লালন এই গান কম্পোজ করা, লেখা শুরু করলো, এই গানগুলো সম্পর্কে এখন একটা অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে, যেগুলো তার ডিসিপলসরা, শিষ্যরা গাইতো একতারা এবং দোতারা সমন্বয়ে, সাহায্য নিয়ে। হিজ ফেম স্প্রেড টু ফার অ্যাওয়ে প্লেসেস, তার এই খ্যাতি, ফেম অর্থ কি? খ্যাতি, ছড়িয়ে পড়েছিল বিস্তীর্ণ অঞ্চলব্যাপী, দূর দূরান্ত পর্যন্ত তার ফেম ছড়িয়ে গিয়েছিল লালনের। রবীন্দ্রনাথ ঠাকুর and কাজী নজরুল ইসলাম were among those, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামও তাদের মধ্যে ছিল, যারা who admired him, যারা তাকে প্রশংসা করেছিল, and এবং were influenced by his সহজিয়া philosophy, এবং যারা প্রভাবিত হয়েছিল, were influenced passive, তারা নিজেরা প্রভাবিত হয়েছিল কিসের দ্বারা? বাই হিজ, এখানে হিজ বলতে লালনকে বোঝানো হচ্ছে, লালন শাহকে। লালনের সহজিয়া যে একটা দর্শন ছিল, এই দর্শন দ্বারা তারা প্রভাবিত হয়েছিল এবং তারা অনেক প্রশংসা করেছিল। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুলও ছিল, যারা প্রশংসা করেছিল। ওকে, দ্য অ্যাটেইনমেন্ট অফ সেলফ থ্রু দ্য সিম্পল ট্রুথ দ্যাট রিসাইড ইন ওয়ানস ওন বডি অ্যান্ড সোল, নট আউটসাইড, হুইচ ক্যান বি রিচড থ্রু সাধনা অর মেডিটেশন। লাইনটা অর্থ বলে দিচ্ছি ছোট ছোট করে। তো এই যে অর্জন, অ্যাটেইনমেন্ট, কিসের অ্যাটেইনমেন্ট? অফ সেলফ, নিজেকে যে একটা পাওয়া, নিজেকে যে অর্জন করা, এইটা কিসের মধ্য দিয়ে? সিম্পল ট্রুথ, সরল সত্যের মধ্য দিয়ে নিজেকে যে পাওয়া,
দ্যাট রিসাইড, যা বসবাস করে, ইন ওনস ওন বডি, যা নিজের শরীরের মধ্যে অবস্থান করে, অ্যান্ড সোল, এবং নিজের শরীর এবং আত্মার মধ্যে অবস্থান করে, নট আউটসাইড, বাইরে না, নিজের শরীরের মধ্যেই, হুইচ ক্যান বি রিচড থ্রু সাধনা। তো এইটা শুধুমাত্র রিচ করা যায়, পৌঁছানো যায় থ্রু, মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে? সাধনা আর মেডিটেশন, মেডিটেশনের মধ্য দিয়ে এটাতে প্রবেশ করা যায়। অর্থাৎ তার যে একটা ধারণা ছিল যে মানুষ যারা সত্যকে খুঁজতে চায় তারা যেন নিজেদের দেহ থেকেই এই সাধনাটা শুরু করে, হ্যাঁ, তারা যেন তাদের অন্তর্দৃষ্টিটাকে ডেভেলপ করে, নিজেকে নিয়ে নিজে ভাবে, এরকম একটা বিষয়। হ্যাঁ, যাই হোক, মেনি অফ হিজ ডিসিপলস, তার অনেক শিষ্যরাই, অলসো বিকেম ফেমাস, তারাও কি ফেমাস হয়েছিল, তার গানগুলো গিয়ে বিখ্যাত হয়েছিল, ফর দেয়ার সংস, তাদের গানগুলোর জন্য। দে ইনক্লুডেড, তো কারা কারা এর মধ্যে অন্তর্ভুক্ত? কাঙ্গাল হরিনাথ মজুমদার, পাগলা কানাই অ্যান্ড দুদুসা। তো এরা সবাই কি লালনের গান গেয়ে তারা হচ্ছে ফেমাস হয়েছে, তার মানে হচ্ছে তারা লোকশিল্পী আমাদের। আচ্ছা, যাই হোক, এই প্যাসেজটা পড়ে ফেললাম। তো এই প্যাসেজ থেকে দেখো টেক্সট বই আমাদের কিছু প্রশ্ন উত্তর আছে। হ্যাঁ, আচ্ছা, এটা তো ইয়া হবে না, আমি দেখাই দিচ্ছি। এই প্রশ্ন আমাদের বইয়ে আছে, তোমাদের বইয়ে আছে যে হ্যাভ ইউ হিয়ার্ড এনি বাউল সং কম্পোজড বাই লালন? ইফ ইয়েস, হোয়াট ইজ অ্যাবাউট? তুমি কি কখনো লালনের কম্পোজ করা কোনো গান শুনছো? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, সেটা কি? এখানে আমি খুব সুন্দর করে অ্যান্সার লিখে দিচ্ছি তোমাদের জন্য, পরের পেজও আছে। এই যে প্রত্যেকটা প্রশ্ন এবং অ্যান্সার, এগুলো বইয়ের প্রশ্ন উত্তরগুলো লিখে দেওয়া আছে, এখান থেকে তোমরা পড়ে বুঝে বুঝে মুখস্থ করে নিবে। এটা আমি আর রিপিট করলাম না, কারণ এই অ্যান্সারগুলো অলরেডি আমরা প্যাসেজে পড়ে আসছি। ওকে, আর এরপরে কিন্তু আমাদের এই যে মডেল টেস্ট এখান থেকে শুরু হয়ে যাবে। অর্থাৎ এই প্যাসেজটা যে তোমরা পড়লা, এটা থেকে এখন এমসিকিউ, প্রশ্ন উত্তর, ফ্লোচার্ট, এই বিষয়গুলো তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবা। আমাদের এই লেকচার শিটগুলো কিন্তু তোমাদের জন্য সাজানো হয়েছে একেবারে পরিপূর্ণ আকারে, অর্থাৎ একটা প্যাসেজ পড়ে তুমি যাতে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারো, এক্সারসাইজ প্র্যাকটিস করতে পারো, তার জন্য। এই জন্য আমরা বইয়ের যে এক্সারসাইজ গুলো রয়েছে আমাদের বোর্ড বেস, সেগুলো দিয়েছি এবং একটা মডেল টেস্টও দিয়ে দিচ্ছি প্র্যাকটিসের জন্য, এবং সব শেষে এগুলোর উত্তরও দেয়া আছে মডেল টেস্টে। আচ্ছা, তো ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই। যারা ক্লাসটি করলে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা যারা আমাদের এই ইংলিশ ক্লাস করার জন্য আমাদের কিন্তু একটি লাইভ ব্যাচ আছে, হ্যাঁ, পেইড ব্যাচ, সেখানে চাইলে তোমরা জয়েন করতে পারো। জয়েন হওয়ার জন্য আমাদের এই নাম্বারে তোমরা কল করতে পারো, তাহলেই তোমরা আমাদের সেই লাইভ ব্যাচে আমাদের সাথে ক্লাস করতে পারবে, যেখানে আমরা সরাসরি তোমরা আমাদের সাথে তোমাদের যে কোনো প্রবলেম সলভ করতে পারবে, সরাসরি তোমরা আমাদের সাথে ইন্টারেকশনে থাকতে পারবে। সো আমরা এভাবেই সেখানে হচ্ছে প্রতিটা ক্লাসের সেখানে আমরা লাইভ ক্লাস নিয়ে থাকি, সেখানে কিছু রেকর্ডেড ভিডিও থাকে, লাইভ ক্লাস নেই, কখনো কম্পিউটার স্ক্রিন শেয়ার করে আমরা ক্লাস নেই। ওকে, সো আমাদের ইংলিশ ফার্স্টের কিন্তু একটা কোর্স চলছে, ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপার বিষয়। তো যারা যারা এই বিষয়ে জানতে আগ্রহী, তোমরা এই নাম্বারে কল করে বা আমাদেরকে মেসেজ করে তোমরা এই বিষয়ে জানতে পারবে। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। যারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ক্লাসটি করেছো, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।